হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা গত ভিডিও পর্যন্ত 8.2 এর 1 থেকে 3 পর্যন্ত করছিলাম। তো আশা করি সেটা ভালো মতো শেষ হয়েছে। তো আজকে দেখবো 4 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথগুলা। আর এটার যে পিডিএফ ফাইলটা, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, গুগল ড্রাইভের লিংক। তো সেখান থেকে দেখতে পারো বা ফোনে সেভ করে নিতে পারো তোমার ইচ্ছা। আর 4 এবং 5 করার জন্য মোটামুটি আমাদের আগের যে সাম্যাবস্থার থিওরি ছিল, মানে 1 থেকে 3 যে নিয়মে করছি, মোটামুটি ওইটা জানলেই হবে। আর এখানে লামির উপপাদ্য কি দরকার আছে? সম্ভবত নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে সবগুলো ম্যাথ দেখি নাই যে লামির উপপাদ্য এখানে লাগবে কিনা। আচ্ছা, ম্যাথ করতে করতে তখন বুঝে যাবো নি কখন কোনটা লাগতে পারে। তো মোটামুটি প্রথম ক্লাসে যেটা যেটা দেখাইছিলাম আমি, যে সমস্ত জিনিসপত্র, তো ওইটা জানলেই এই চ্যাপ্টারটা টোটালি শেষ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো দেখি, শুরু করি এটাতে। কি বলছে? কোনো বিন্দুতে ক্রিয়ারত 3টি সমান বল। একটি নির্দিষ্ট বিন্দুতে 3টা বল ক্রিয়ারত আছে এবং 3টাই সমান, মানে প্রত্যেকের মান কত? সমান। এরা কি করেছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। খুবই সহজ, উত্তরটা আসবে কত? 120 ডিগ্রি। যদি দুইটা বল হইতো তখন হয়তো 180 ডিগ্রি, বাট তিনটার জন্য 120 ডিগ্রি। ঠিক সেম ভাবে 4টার জন্য 90 ডিগ্রি আসবে, 5টার জন্য ঠিক 360কে নাম্বার অফ বল, মানে নাম্বার অফ যে কয়টা বল থাকবে সেটাতে কি করে দেবো? আমরা ভাগ করে দিব। তো এখানে যেহেতু 3টা বল আছে, তাহলে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে, তা ধরলাম এই নির্দিষ্ট বিন্দু থেকে এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এদিকে একটা, এবং 3 নাম্বার ফোর্সটা এদিকে কাজ করতেছে, এবং প্রত্যেকটা বলের মান কি সমান দেওয়া আছে। এখানে 3টা বল সমান। তো ধরলাম এটার মানও পি, এটার মানও পি, এবং এটার মানও কত? পি। যেহেতু এরা সাম্যাবস্থা সৃষ্টি করছে, তাহলে সাম্যাবস্থা থেকে আমরা কি জানি? একদম শুরুতে দেখাইছিলাম সাম্যাবস্থার বল দুইটার সাম্যাবস্থা কি হয়? যে কোনো দুইটার লব্ধি, 3 নাম্বারটার অপোজিট ডিরেকশনে থাকে, এবং এটার মানটা কি হয়? একদম সেম হয়, একদম সমান হয়। তাহলে এদের যে লব্ধি পি এবং এই পি এর লব্ধি অবশ্যই এই দিক বরাবরই কাজ করতে হবে, এবং এই লব্ধির মানটা ঠিক এটার সমানই হবে, অবশ্যই হওয়াই লাগবে এটা। তাহলে আমরা এখান থেকে কি কি বলতে পারবো? লব্ধির উপর স্কোয়ার, মানে পি স্কোয়ার ইকুয়াল, এটা এর পি স্কোয়ার, এই পি এর উপর স্কোয়ার দিলাম, এটা ইকুয়াল কত? পি স্কোয়ার প্লাস কস, সরি, 2p² কস আলফা, 2p² কস কত? আলফা। এই কোণটা ধরলাম কত? আলফা। তাহলে এখান থেকে কি থাকবে? 1। সব দিক থেকে পি স্কোয়ারটা আউট। তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস 1 প্লাস 2 কস আলফা। 1 আর 1 এ 2, তারপরে 2 বিয়োগ করলে 1 এর থেকে -1 থাকবে, -1/2 মানে কত? -হাফ। কস আলফা ইকুয়াল -হাফ। কস কত ডিগ্রি বার -হাফ? কস 120। কস 120 ডিগ্রি মান কত? -হাফ। অতএব আলফা ইকুয়াল কি থাকবে? 120 ডিগ্রি। তো এটা কিন্তু আমার এ আলফাটা আসছে। আমরা ঠিক সেম ভাবে যদি এটা বের করি, এই কোণটা আলফায় আসবে, এই কোণটা ঠিক সেম ভাবে আলফায় 120 ডিগ্রি আসবে। প্রত্যেকবারই 120 ডিগ্রি করেই আসবে। তাহলে এই আমার কি? মধ্যবর্তী কোণ। এটা answer। আচ্ছা, এবার আসি আমরা বি নাম্বারটাই। বেশ মজার একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথ পরীক্ষায় প্রায় আসবে, এবং এমসিকিউতে দিয়ে দিবে এগুলা। তো কথা এত বড় বড় ম্যাথ এমসিকিউতে কিন্তু বড় বড় ম্যাথও দেয়, এসএসসি তেও দেয়। কিন্তু কথা এমন না যে সবগুলো ম্যাথ দিবে। কিছু কিছু ম্যাথ দিবে হয়তো 5-6টা খুব ইজিলি করা, মানে করে ফেলা সম্ভব। কিছু কিছু ম্যাথ দিবে তার থেকে একটু বড়, হয়তো বা 1 মিনিটের মতো সময় লাগবে। আবার কিছু কিছু ম্যাথ দিবে 1 মিনিটে করাও সম্ভব না। এরকম কিন্তু প্রায় সময় দেয়। তো এটা হয় কি যে এদিক ওদিক একটু ব্যালেন্স করে 25টা আসলে উত্তর করা যায়। এমন না যে 23টা করেছি বা 20টা করছি, সময় চলে গেছে। 25টাই অ্যান্সার করা যায়। এভাবেই আসলে প্রশ্নটা করা হয়। দেখি কি চাইছে এখানে। আচ্ছা, প্রশ্ন তো বললাম মনে হয় নাকি? 6 একক ওজনের একটি বস্তুকে 2টি বল দ্বারা টানিয়ে রাখা হয়েছে। মানে আমার কাছে একটা ওয়েট আছে, ধরলাম একটা বস্তু আছে। ওই বস্তুটাকে আমি কি করছি? 2টি বল দ্বারা, ধরলাম 2টি সুতা দ্বারা বা 2টা হাত দ্বারা 2জন মানুষ টেনে ধরে রাখছে আর কি। তো তাদের একটি আনুভূমিক এবং আরেকটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলদের কত নির্ণয় করো। তো এখানে কিন্তু মূলত আসলে আমাদের সাম্যাবস্থার কনসেপ্টটাই কাজে লাগাইতে হবে। কেন আমি বলতেছি? এখানে কিন্তু আসলে যে বস্তুটা আছে না, টেনে যে রাখছি আমি, কথা কই রাখবো? মাটির উপর? সম্ভব? এটা সম্ভব তো না। এটা অবশ্যই বস্তুটা শূন্যে ঝুলে আছে, শূন্যে আছে, এবং 2টা বলের মাধ্যমে আমি কি করছি? বস্তুটাকে একদম টেনে ধরে রাখছি। যেমন এখানে যদি বলতো একটা বল দ্বারা টেনে রাখা হয়েছে, 6 কেজি ওজনের একটা
বস্তু আছে এবং আমি একটা নির্দিষ্ট বল দিয়ে টেনে রাখছি, তার মানে ধরলাম এই বস্তুটা এখানে, তো এটার যে 6 কেজি ওয়েট, 6 কেজি যে ওয়েট, নিউটনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা উত্তরে হচ্ছে কেজি দিয়ে করবো, সমস্যা নেই। তো এখানে যে 6 কেজি ওয়েট যে আছে, তো এই 6 কেজি ওয়েটকে যদি আমি একটা বল দিয়ে টানে রাখতে চাই, সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে এটার ঠিক অপোজিট ডিরেকশনে অর্থাৎ উপর দিক বরাবর একটা 6 কেজি পরিমাণ বলই কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এটা হাতের মাধ্যমে হইতে পারে, যেকোনো কিছুর মাধ্যমে হইতে পারে। যদি 6 কেজি থেকে বেশি দিয়ে ফেলি তাহলে বস্তুটা উপরের দিক যাবে, যদি কম দিই তাহলে এটা নিচের দিকে নামতে নামতে একসময় ভূমিতে পতিত হবে। তো এখানে তো 6 একক বলছে না, আমি কেজি কেজি বলতেছি, এত সমস্যা নেই, বাদ দেই, ওটা ম্যাথ করার সময় একক দেবনি। তো এটা গেল হচ্ছে আমার যদি একটা বল কি করে একে সাম্যাবস্থায় রাখতে চাই বা এরকম শূন্যে ভেসে রাখতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে দুইটা বল দ্বারা টেনে রাখছি আমি, এখানে কিন্তু দুইটা বল দ্বারা টেনে রাখছি, অবশ্যই সাম্যাবস্থায় আছে এটা, কারণ বস্তুটা নড়তেছে না, বস্তুটা মাটিতে পড়ে নাই তো, তাই না? তার মানে ধরলাম আমার এই বস্তুটা ঠিক এই পজিশনে আছে, এখন এর উপরে আমি কি করব, দুইটা বল প্রয়োগ করব। তো আমরা সুবিধার জন্য এই বস্তুটাকে একটা দড়ি দিলাম, একটা খুবই হালকা ওজনের দড়ি। তো ধরলাম এই দড়ির মাধ্যমে বস্তুটা ঝুলে আছে এখানে, ঠিক আছে, এবং এই বস্তুটার ওজন কত, 6 একক। 6 একক, এটা অবশ্যই নিচের দিকে থাকবে, তাই না? এখন আমি দুইটা বল প্রয়োগ করছি, একটা হচ্ছে ঠিক আনুভূমিক বরাবর, একটা ঠিক আনুভূমিক বরাবর, এটা হইতে পারে যে কোনো একদিকে। ধরলাম এদিক বরাবর একটা আনুভূমিক বল আছে, এটা কত, আনুভূমিক বরাবর বল, নাম দিলাম আমি পি। এটা নিজের ইচ্ছা মতো একদিকে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। এখন আসি অপর আরেকটা বল আছে যেটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন কেউ যদি এই দিক বরাবর একটা বল দিয়ে এটা 30 ডিগ্রি দিয়ে দাও, তাহলে কিন্তু অঙ্ক পুরোটাই কাটা, এটা কোনোদিনও সম্ভব না। এটা কিন্তু নিজের থেকেই বোঝা যায়, এদিকে একটা বল কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, এদিক নিচের দিকে, এটা কোনোদিনও কি সম্ভব এই অবস্থায় এই মানে বস্তুটাকে ঝুলিয়ে রাখা? কোনোদিনও সম্ভব না। এটা ধীরে ধীরে এদিকে কি হবে, চলে আসবে, পেন্ডুলামের মতো ঝুলবে খেলে, এটা সম্ভব একদমই না। তার মানে এই বলটা আসলে এই দিক বরাবর নাই, এই বলটা এইদিকে 30 ডিগ্রি না করে বরং এই দিক বরাবর, এই আনুভূমিকের সাথে এই দিক বরাবর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আর যদি বলতো 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি করতাম, এই কোণটা নিতাম, এই কোণটা নিতাম। ধরলাম এই বলটার মান হচ্ছে কত, কিউ। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা কি করব, সেই সাম্যাবস্থা প্রয়োগ করব এবং উত্তরটা বের করে ফেলবো। কেমনে? এখানে পি, কিউ এবং 6, পি, কিউ এবং 6 এই তিনজন মিলে কি করতেছে, এই টোটাল যে আমরা সিনারি দেখতেছি এই বস্তুটাকে সাম্যাবস্থা রাখতেছে। তার মানে পি, কিউ এবং 6 এরা তিনজন সাম্যাবস্থা তৈরি করে। পি এবং কিউ এর লব্ধি হবে কত, 6। ঠিক সেম ভাবে পি এবং 6 এর লব্ধি হবে কত, কিউ। এটা আমরা কিন্তু সাম্যাবস্থা থেকে দেখে আসছিলাম। তাহলে এখানে মোটামুটি যেহেতু পি এবং কিউ আছে, তার মানে আমাদের কি করতে হবে, দুইটা দুইটা ইকুয়েশন লাগবে সলভ করতে হলে, যা আমরা কিন্তু একটা ইকুয়েশন থেকে সলভ করতে পারবো না। তো এটা হচ্ছে দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে লামির উপপাদ্য দিয়ে, আর আরেকটা হচ্ছে আমাদের সেই আগের নিয়ম অনুসারে। তো আমরা হচ্ছে লামির উপপাদ্য বেশি ইজি হয়ে যায়, মানে করলে খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যায়, খুব দ্রুত। আমরা একটু বড় করে করার চেষ্টা করি। তো দেখি এটা শুরু করি, এবং এটা আমি হচ্ছে বড় করে করে দেবো, তার পাশাপাশি হচ্ছে লামির উপপাদ্যটা দেখাই দেবো, তাতে করে যে নিয়ম মনে থাকে, যে নিয়ম ভালো লাগে, ইচ্ছা মতো করা যায় আর কি। তো যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, তার মানে আমরা কি করতে পারবো, ওই লব্ধি ওটা প্রয়োগ করতে পারবো। এখানে কি পি এবং কিউ এর লব্ধি হবে 6, এবং পি এবং 6 এর লব্ধি হবে কত, কিউ। ঠিক সেম ভাবে 6 এবং কিউ এর লব্ধি হবে কত, পি। এখান থেকে যে কোনো দুইটা বেছে নিলেই চলবে, কোনো অসুবিধা নাই, একটা করলেই হয়েছে আর কি। তাহলে পি স্কোয়ার ইকুয়াল কি বলতে পারবো, কিউ স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু কিউ ইন্টু 6 প্লাস কজ, এখানে হচ্ছে কত, কজ। এখন দেখি মধ্যবর্তী কোণ কত, এবং কিউ এবং 6 এর মধ্যে আমি লব্ধি নিচ্ছি, কিউ এবং কত, 6, মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, টোটালটা কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে কাজ করা যায়, সেটা হচ্ছে পি স্কোয়ার থাকে এখানে, এ পাশে হচ্ছে কিউ স্কোয়ার, 6 6 36, কজ 120 আমার মাইনাস হাফ, 2 2 কাটা, তার মানে এখানে -6 কিউ থাকবে। আচ্ছা এখানে পি, কিউ এবং 6, না ঠিক আছে, ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে কত নাম্বার, 1 নাম্বার, না দিলে হয়, কোনো অসুবিধা নাই। এবারে কিউ স্কোয়ারের জন্য করবো, মানে এবার হচ্ছে পি এবং সিক্স এদের দুজনের মধ্যে লব্ধি কত, কিউ। তাহলে কি বলতে পারবো, কিউ স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। cos 91টা কত, 0, এটা পুরো টার্মটা 0 হয়ে যাবে। তার মানে আমার শুধুমাত্র পি স্কোয়ার মানটা থাকতেছে কত, কিউ স্কোয়ার -36 বের করলাম, কারণে মানটা এখানে বসাই দিব। তাহলে আমরা 1 নাম্বার হতে পাই, 1 নাম্বারের মানটা বসাই দিই। তাহলে কি থাকবে, কিউ স্কোয়ার -36 ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস 36 -6।
উভয় পাশ থেকে কিউ স্কোয়ারটা কাটা। তো এখান থেকে হিসাব করলে হচ্ছে 36 36 72, 6 কিউ ইকুয়াল 72 থাকবে না? তার মানে 72 ভাগ হচ্ছে কত 6। এখান থেকে কিউ এর মানটা আসছে হচ্ছে 12, কিউ এর মানটা কত আসছে 12। এবার এই কিউ এর মানটা যদি আমি এখানে বসাই দিই, যে কোনো এক জায়গায় বসাই দিই, তাহলে আমি কি পাবো, পি এর মানটা পাই যাবো। মানে পি আসবে হচ্ছে স্কোয়ার রুট 12 স্কোয়ার মাইনাস 36, এই মানটা আসতে যাচ্ছে 6√3, অতএব পি ইকুয়াল আসবে √3। এটা গেলে হচ্ছে নর্মাল নিয়মে। আবার এবার হচ্ছে আমরা লামির উপপাদ্যটা প্রয়োগ করার চেষ্টা করি। তো প্রথম ম্যাথে ইউজ করতেছি না। তো লামির উপপাদ্য কি বলছিল, তিনটা বল সাম্য অবস্থায় থাকলে প্রত্যেকটা বল এবং তার বিপরীত যেটা আছে মানে অপর দুইটা বলের কি হয়, যে মধ্যবর্তী কোণ তার সমানুপাতিক হয়। এবং সেখান থেকে দেখাইছিলাম কি, এই যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা দেখাইছিলাম না? তাহলে এখান থেকে কি বলতে পারবো, পি ডিভাইডেড বাই সাইন, এই কোণটা অপর দুজনের মধ্যবর্তী কোণ, সাইন কত 150, সাইন 150 ইকুয়াল 6 ডিভাইডেড বাই সাইন কত, এই কোণটা কত 150, হ্যাঁ এটা সরি এটা এটা হচ্ছে 120, এটা 120, ওটা 150, 90 আর 30 120 না? আর এই কোণটা হচ্ছে কত 150 ডিগ্রি, টোটালটা 180 মাইনাস 30 ইকুয়াল একটা কত কিউ, কিউ ডিভাইডেড বাই সাইন কত 90। তাহলে এখান থেকে আমরা যদি একটা কাজ করি, প্রথমে এই দুটো ইকুয়াল করি, তার মানে এখান থেকে পি এর মানটা থাকবে হচ্ছে 6 সাইন 120 ডিভাইডেড বাই 150, না সরি সাইন 150, এখানে 150 কেন লিখলাম, সাইন 150। ঠিক সেম ভাবে কিউ ইকুয়াল কি থাকবে 6 সাইন 90, মানটা তো 1 ডিভাইডেড বাই সাইন কত 150। এখান থেকে হিসাব করলে পি এর মানটা 6√3 এবং কিউ এর মানটাই 12ই আসবে। এটা কিন্তু আরো ইজি হয়ে গেল, তাই না? তো যার যেটা মনে চায় সেভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখি আমরা সি নাম্বারটা আসি, কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর তিনটা বল বলত্রয় সাম্যাবস্থায় আছে। এখানে বলছে কি পি এবং কিউ এর অন্তর্গত কোণ 60 ডিগ্রি, পি এবং আর এর অন্তর্গত কোণ কত 150 ডিগ্রি। তাহলে দেখাও কি পি ইকুয়াল কিউ ইকুয়াল আর ডিভাইডেড বাই √3। তো এটা হচ্ছে খুবই সহজ, আমরা হচ্ছে লামের উপপাদ্য দিয়ে খুব সহজে করে ফেলবো। তাহলে দেখি আগে প্রথমে চিত্রটা ড্র করি। তাহলে ধরলাম এদিক বরাবর পি কাজ করতেছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, তার মানে এদিক বরাবর 60 ডিগ্রি বরাবর কে কাজ করবে, কিউ কাজ করবে। এবং পি এবং আর মধ্যবর্তী কোণ কত 150 ডিগ্রি, তার মানে মোটামুটি এ বরাবর কে কাজ করবে, আর কাজ করবে। এই কোণটা কত 150, এই কোণটা হচ্ছে কত 60, তাহলে হচ্ছে 150 প্লাস 60 210, 360 থেকে 210 বাদ, তাহলে থাকে হচ্ছে 150, মানে এই কোণটা কত ডিগ্রি 150 ডিগ্রি। তাহলে যেহেতু পি কিউ আর সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই লামির সাম্যাবস্থা সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো। তো লামির সাম্যাবস্থা সূত্র অনুসারে কি পাই, পি ডিভাইডেড বাই অপর দুই যে বল আছে তাদের মধ্যবর্তী কোণ, তার মানে পি বাই কত আসবে সাইন 150 ইকুয়াল কিউ ডিভাইডেড বাই পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত 150, এখানে কত সাইন 150 ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন কত থাকবে 60 ডিগ্রি থাকবে। তাহলে কাজ করতে পারি, সবগুলাকে আমি সাইন 150 দিয়ে কি করতে পারি, গুণ করতে পারি। তার মানে কি থাকবে, পি ইকুয়াল কিউ ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন 60 ইন্টু কত সাইন 150। তো সাইন 150 না, তার মানে 180 মাইনাস 30, মানটা থাকবে হচ্ছে হাফ। আর সাইন 60 কত √3/2, তাহলে এখন হচ্ছে হাফ, এখানে হচ্ছে √3/2, তার মানে 2 কাটা যাবে, ডিভাইডেড বাই √3 থাকবে। তার মানে এখান থেকে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর বাই কি থাকবে √3 থাকবে। এটাই আমাকে দেখাইতে বলছিল, এখান থেকেই এত ছোট ছোট ম্যাথ কোনোদিনও আমাদের সৃজনশীলে আসবে না। হাইয়েস্ট কিসে আসতে পারে, ভর্তি পরীক্ষায় আসতে পারে, আর কোথায় আসতে পারে, এটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। এর বেশি কিছু দিবে না। সৃজনশীলে আসার মতো বড় বড় সুন্দর সুন্দর ম্যাথ আছে, বেশ কঠিন কঠিন ম্যাথ আছে, সেইগুলো দেখবেন। এবার দেখি আমরা ডি নাম্বারটা আসি, কি বলছে, 7 কেজি ওজনের একটি বস্তুকে 2 খণ্ড তার দিয়ে, এখানে কিন্তু মানে এই জিনিসগুলো বোঝার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে উল্টাপাল্টা হতেই পারে। এখানে কিন্তু 2 খণ্ড তার, তার দুইটা আলাদা আলাদা, একটা তার কিন্তু না। একটা তার হলে কিন্তু আবার আলাদা বিষয় হয়ে গেল, তখন কিন্তু আবার ঝামেলা। তো 2 খণ্ড তার দিয়ে দুইজন ব্যক্তি বহন করে, তার দুইটি উলম্বের সাথে 70 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার দুইটি টান নির্ণয় করো। তো এটা কিন্তু তার দুইটা 70 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণ আছে, দুইটা লোক বহন করতেছে না। তো একটা হইতে পারে একটা লোক খাটো, একটা লোক বেশি লম্বা, তখন এরকম সম্ভব। আবার একটা হইতে পারে একটা লোক হয়তো বা কাঁধ বরাবর দড়িটা নিয়ে আসে, আরেকজন হয়তো বা বুক বরাবর বা পেট বরাবর, এরকম থাকলে কিন্তু সম্ভব, বা হাত দিয়ে ধরে আসে, জাস্ট টানে ধরে আসে,
তখন কিন্তু এরকম সিনারি তৈরি হওয়া সম্ভব। আর যদি একটা তার হইতো তখন কিন্তু আবার আলাদা সিনারি হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথও আছে। তার যদি একটা হয়, কিংবা তারে যদি গিট দিয়ে বাঁধা থাকে বস্তু, কিংবা ২ খন্ড তার হইলে বিভিন্ন রকম এখানে সিনারি তৈরি হতে পারে। তো আমরা এই ম্যাথটা হচ্ছে লামির উপপাদ্য দিয়ে করব, যেহেতু অবশ্যই এখানে সাম্যাবস্থা তৈরি করবে। অবশ্যই কি হবে? সাম্যাবস্থায় তৈরি করবে এখানে। তো সাম্যাবস্থার ক্ষেত্রে একটা সাম্যাবস্থার সূত্র মানে লব্ধি দিয়ে করা যায়, অনেক বড় হবে এটা। আর লামির উপপাদ্য দেখলে খুব ছোট হবে। তো আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েট প্রথম পড়তাম আর কি, যে প্রথম আমি কি করতাম, ওই যে লব্ধি সূত্র দিয়ে করতাম এই ম্যাথগুলো। তো পরে দেখলাম আসলে লামির উপপাদ্য দিয়ে করলেই তো হয়, তো কষ্ট করার কোনো দরকার নেই। তো যদি এইচএসসি তে আসে তখন হিসাব আলাদা, আর আসার সম্ভাবনা নাই বললেই চলে। সৃজনশীলের জন্য আরো সুন্দর সুন্দর ম্যাথ আছে। তো দেখি আমরা প্রথমে একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি কিরকম হইতে পারে। তো নির্দিষ্ট একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম যে ঠিক এখানে ধরলাম দুইটা দড়ি এখান থেকে চলে গেছে ২ বরাবর, এবং এই দড়ির এখানটায় একটা বস্তু ঝুলানো আছে। একটা বস্তু কি করা আছে? ঝুলানো আছে। এই বস্তুর ওজনও দিয়ে দিছে কত? ৬০ কেজি। কত? ৬০ কেজি। এটা হচ্ছে নিউটনে কনভার্ট করবো না, কারণ আমরা হচ্ছে ৬০ কেজি ওয়েটে রেখে দিব এবং উত্তরটা এইভাবে রেখে দিব। ঠিক আছে? 60 কেজি ওয়েট। তো এখন ২ খন্ড তার আছে, ২ জন ব্যক্তি বহন করতেছে। তার মানে ২ জন ব্যক্তি, একজন সামনের দিকে, একজন পিছনের দিকে। অবশ্যই এরকম থাকবে। একজন থাকবে সামনের দিকে, একজন থাকবে পিছনের দিকে। তো একজনের দড়িটা উলম্বের সাথে ৭০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। উলম্বের সাথে ৭০ ডিগ্রি, তার মানে এটা অনেকটা হেলানো থাকবে। বললাম এটা হচ্ছে কত? উলম্ব। লাইন যে বাঁকা হয়ে যাচ্ছে, এটা কত? ৭০ ডিগ্রি। এবং আরেকটা দড়ি উলম্বের সাথে মাত্র ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে এই বরাবর। তার মানে হইতে পারে এই লোকটা মানে খুব লম্বা এবং এই লোকটা খুব খাটো। তখন এরকম সম্ভব, এরকম হইতে পারে। টান দিয়ে দিলাম। তার মানে এই কোণটা কত? অবশ্যই ৬০, ৩০ না, এটা অবশ্যই ৬০ হবে। আর এখানটা কত? ২০ ডিগ্রি। এটা পরবর্তীতে লাগবে। আর এটা তো অবশ্যই ৯০ ডিগ্রি হবে, তাই না? তো ধরলাম এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর একটা বল কাজ করতেছে। এখানে আসলে চাইছে কি আমার? তার দুটির টান, তার দুটির টান নির্ণয় করতে বলছে। তো এখানে মানুষগুলার উপরে যে ভরটা কাজ করবে সেটাই আসলে তারের মধ্যে টান হিসেবে কাজ করবে। কারণ এখানে যে বস্তুর টোটাল যে ওজনটা, এটা আসলে এই তার এবং এই তারের মধ্যে ভাগ হয়ে যাবে। এবং এই পরিমাণ বলই এই মানুষ এবং এই মানুষকে কি করতে হবে? বহন করতে হবে। ওই যে ফেসবুকে মাঝে মধ্যে মিম আসে না, যে ২ জন লোক, ৩ জন লোক দড়ি ধরে টানতেছে, এখন এর মধ্যে কে আসলে বেশি টান অনুভব করবে, কে বেশি টান অনুভব করবে। এখন আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। এই অ্যাঙ্গেলটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে কার কত বল বেশি হইতে পারে। ধরলাম এটা T1 এবং এটা কত নাম দিলাম T2। এখানে কিন্তু চিত্র দেখে বোঝা যায় স্বাভাবিকভাবেই, খুবই কমন এটা, যে T2 এর মানটা অবশ্যই বেশি আসবে, কারণ উলম্বের সাথে কোনটা মান কত? কম। এই মানটা কম, এই মানটা বেশি। তার মানে T1 অবশ্যই এখানে কমই আসবে। তো দেখি, ম্যাথ করে দেখি আসলে এটা কাজ করে কিনা। তাহলে যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো? লামির উপপাদ্য প্রয়োগ করতে পারবো। এখান থেকে কি বলতে পারবো? T1 ডিভাইডেড বাই অপর ২ বলের মধ্যবর্তী কোণ। T2 আছে, ৬০ কেজি ওয়েট আছে। T2 আছে ৬০ কেজি ওয়েট। মধ্যবর্তী কোণ কত? ৯০ প্লাস ৬০ সাইন ১৫০। সাইন ১৫০ ইকুয়াল T2 ডিভাইডেড বাই, এখানে লেখা উচিত যে লামির উপপাদ্য প্রয়োগ করে পাই, বা লামির সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, যেকোনো একটা লিখলেই চলবে। তাহলে T2 ডিভাইডেড বাই কি থাকবে? T1 এবং ৬০ এর মধ্যবর্তী কোণ কোনটা? কোনটা না? কত? ৯০ প্লাস ২০। তার মানে সাইন কি থাকবে? ৯০ প্লাস ২০ মানে ১১০ ডিগ্রি। এটা এভাবে থাক, তার মানে আমাদের উত্তরটা দশমিকে আসবে। ইকুয়াল, আর এখানে কত? 60 ডিভাইডেড বাই অপোজিট কোণ কত? ৩০ প্লাস ৭০। ৭ × ৩ = ১০, তার মানে কত? সাইন ১০০ ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি এটা এবং এটা কম্পেয়ার করি, কি বলতে পারবো? T1 সমান T1 ইকুয়াল 60 সাইন ১৫০ ডিভাইডেড বাই কত? সাইন ১১০। সরি, এখানে ১০০ ছিল, আচ্ছা কত? ১০০ ডিগ্রি। আর ঠিক সেম ভাবে T2 ইকুয়াল কি বলতে পারবো? 60 সাইন ১১০ ডিভাইডেড বাই সাইন ১০০ ডিগ্রি। এবারে পুরোটা কি করবো? ক্যালকুলেটরে তুলে ফেলবো। আর এই টাইপের ম্যাথ কোনোদিনও হচ্ছে যেখানে আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেখানে আসবে না। কত এখানে আছে? যদি কোনোদিনও চলে আসে, ধরলাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এরকম ম্যাথ চলে আসছে যে সাইন ১০০ ডিগ্রি চলে আসছে, তখন কি করবো? এটা উত্তরটা এভাবে রেখে দিব। এটাকে ভাঙানোর কোনো প্রয়োজন নাই। উত্তরটা এভাবে রেখে দিয়ে কি করবো? চলে আসবো। কারণ ওটা তো হাত দিয়ে করা একদম সম্ভব না, অসম্ভব একবারে। তো সাইন ১৫০ ডিভাইডেড বাই সাইন ১০০ না? সাইন ১০০, হ্যাঁ। এটা আসছে হচ্ছে ৩০.46 না? তাহলে T1 আসতেছে হচ্ছে 30.46। এবার T2 টা হিসাব করি। 60 সাইন ১১০, তো ১০ নিচে সাইন ১০০, এটা আসছে ৫৭.২৫। T2 আসতেছে হচ্ছে ৫৭.২৫। একক দিতে হবে কত? কেজি ওজন দিলে হবে, অথবা কেজি ওজন দিলেই চলবে।
ওই যে যেটা বললাম টি2 অবশ্যই কি আসবে, বেশি আসবে, যেহেতু ওর উৎপন্ন কোণটা কম, ওর মানটা কি আসবে, বেশি আসবে। এই হচ্ছে আমার কি উত্তর। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, কি বলছে অনেকটা আগের মতোই। ডাব্লিউ ওজন দুইটি রশি দ্বারা ঝুলানো হয়েছে। ডাব্লিউ ওজন বিশিষ্ট দুইটা রশি, মানে কোন একটা বস্তু দুইটি রশি দ্বারা ঝুলানো হয়েছে। দুইটা রশি অবশ্যই কি আলাদা আলাদা। একটি রশি উল্লেখ রেখার বরাবর, উল্লেখ বলতে এখানে কি উলম্ব হইতে মনে হয় নাকি? হ্যাঁ, বইতে হচ্ছে উলম্ব আছে, আমার লিখতে ভুল হয়েছে, যাই হোক। তো একটি রশি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং অপর রশিটি উলম্ব রেখার সাথে কত কোণ উৎপন্ন করলে এতে টানের পরিমাণ ক্ষুদ্রতম হবে, তার মানে ওই টানটাকে আমার মিনিমাইজ করতে হবে। এক্ষেত্রে রশি দুটি টানের পরিমাণটাও নির্ণয় করতে হবে। তো খুব একটা কঠিন ম্যাথ না, দেখি করি আমরা। তো এখানে মিনিমাইজ করার জন্য অন্তরীকরণ করার কোনো দরকার নেই, কিন্তু সব ম্যাথে কিন্তু অন্তরীকরণ করার দরকার নাই। তো ফিজিক্সে কিন্তু প্রচুর ম্যাথ আছে যে মিনিমাইজ করতে বলে, টাইম মিনিমাইজ করতে বলে, এটা মিনিমাইজ করতে বলে, সবগুলোর ক্ষেত্রে একই কথা, অন্তরীকরণ প্রয়োগ করতে হবে। ওই যে ফার্স্ট ডেরিভেশন কি হয়, ডেরিভেটিভ জিরো জিরো হয়। এরকম কিন্তু অনেক ম্যাথ আসে। কেমিস্ট্রিতে হচ্ছে অনেক কিছু কিছু টপিকে এটা আছে। তো এটা তেমন গুরুত্বপূর্ণ না, আসলে কেমিস্ট্রি তেমন আসে না, ফিজিক্সে বেশি আসে, আর ম্যাথে তো আসবেই। তো এটা হচ্ছে প্রথমে কি করব, ডাব্লিউ ওজন ভিত্তিক একটা বস্তু আছে না, ধরলাম এই হচ্ছে সেই বস্তুটা, এর ওজন কত ডাব্লিউ। জাস্ট এভাবে রেখে দিলে হবে, যেহেতু একটাও কিছু দেওয়ানোর দরকার নাই। তো একটা রশি আছে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উলম্ব রেখার সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদিক বরাবর একটা বল আছে, ধরলাম এটা হচ্ছে কত T1, এবং অপর রশিটি উলম্ব রেখার সাথে কত কোণ উৎপন্ন করলে এতে টানের পরিমাণ ক্ষুদ্রতম হবে, তার মানে এই দিক বরাবর আরেকটা বল আছে। এই বলটা কিন্তু অবশ্যই এই উলম্ব রেখার বাম পাশে থাকবে, ডান পাশে সম্ভব না, একদমই অসম্ভব। কোনো দিনের সাম্যাবস্থা কি করতে পারবে না, যে ডান পাশে দিয়ে দিই আমি। এই পাশে আছে কত T2, এই কোণটা হচ্ছে কত থিটা, ধরলাম আমি ধরলাম কি থিটা, মানে আমার উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণের থিটাটা কি করতে হবে, এমন ভাবে একটা কোণ উৎপন্ন করতে হবে যাতে করে টানের পরিমাণ ক্ষুদ্রতম হয়। অর্থাৎ এই T2টাকে আমার কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। তাহলে আমরা লামির সাম্যাবস্থার যে উপপাদ্য সেটা প্রয়োগ করবো, তাহলে কোণগুলো লাগবে না। এটা 30, তার মানে আমার এই কোণটা হবে কত 60, এটা 90, এটা 90, তার মানে এটা হবে কত 90 মাইনাস থিটা, 90 মাইনাস কত থিটা। তার মানে টোটাল কোণটা, আমার এই যে টোটাল কোণটা এটা কত আসবে, 180 মাইনাস থিটা, এটা কত 180 মাইনাস থিটা। তাহলে দেখি শুরু করি, লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে T1 ডিভাইডেড বাই কত, কোন কোণ T2 এবং W এর মধ্যবর্তী কোণ কত আছে, 180 মাইনাস থিটা, তার মানে সাইন 180 মাইনাস কত থিটা ইকুয়াল, এবারে কত T2 ডিভাইডেড বাই কত T1 এবং W এর মধ্যবর্তী কোণ 90 প্লাস 50, সরি 90 প্লাস 60, সাইন 150 আসবে, ইকুয়াল W ডিভাইডেড বাই সাইন, এবার T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ কত, থিটা প্লাস 30, থিটা প্লাস কত 30। তাহলে আমার T2টাকে আগে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, T2টাকে মিনিমাইজ করতে হবে, লেখা বেশি বড় বড় হয়ে যাচ্ছে, এগুলো জায়গায় ধরলাম। তাহলে এখান থেকে আমরা T2 সমান কি লিখতে পারবো, T2 ইকুয়াল W সাইন 150 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কত 30। ভালো করে খেয়াল করি, এই T2টাকে আমার কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। তো T2 এর সমগ্র মান, সমস্ত মান কিন্তু আমার এই যে নিচে হরে আছে না, হর সাইন থিটা প্লাস 30, এটার উপর নির্ভর করতেছে, কারণ ডাব্লিউ তো ফিক্স, সাইন রেশো কনস্ট্যান্ট মান। সাইন থিটা প্লাস 30 আমি কিন্তু থিটাটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। তো থিটা বাড়া কমার উপরে ডিপেন্ড করে কিন্তু T2 এর মানটা। যদি আমার কি হয়, থিটা বাড়ে, যদি থিটা বাড়ে তার মানে থিটা বাড়লে কি হয়, সাইনের যে পরিমাণটা সেটা কি বৃদ্ধি পায় না, তার মানে আমার T2টা কি কমে যাবে। তার মানে যদি আমার T2টাকে মিনিমাইজ করতে হয়, সবচেয়ে কম করতে হয়, তাহলে সাইন থিটা প্লাস 30 টোটাল যে হরের মানটা সেটা ম্যাক্সিমাম হইতে হবে। কি হইতে হবে, সাইন সাইন থিটা প্লাস 30কে সর্বোচ্চ হতে হবে। যদি T2 কি হইতে হয়, মিনিমাইজ করতে হয়, সর্বনিম্ন করতে হয়, টানের পরিমাণ ক্ষুদ্রতম হইতে হয়, তবে সাইন থিটা প্লাস 30 কি করতে হবে, অবশ্যই সর্বোচ্চ হইতে হবে। তো সাইন থিটা প্লাস 30 টোটাল মানটা, এই টোটাল মান সর্বোচ্চ কত 1 না, এর থেকে বেশি কি সম্ভব, সম্ভব না। অতএব সাইন থিটা প্লাস 30 এটা হইতে পারে কত 1। যদি 1 হয় তখনই একমাত্র T2টা ম্যাক্সিমাম হইতে হবে। যদি থিটা না হয়, সরি টোটাল মানটা 1 না হয়, কম হয়, দশমিক হয়, তখন T2 কিন্তু বেড়ে যাবে। কারণ দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, টোটাল সংখ্যাটা বৃদ্ধি পায়।
তো এখান থেকে 1 কত sin 90 ডিগ্রি মান না, তার মানে থিটা প্লাস 30 সমান কত আসবে 90 ডিগ্রি। এখান থেকে থিটা কি বলা যায় 60 ডিগ্রি, তার মানে থিটার মানটা যদি কি হয় 60 ডিগ্রি হয় তবে টানের পরিমাণটা ক্ষুদ্রতম হবে। এখন তাহলে টানের পরিমাণটা খুব ইজিলি বের করে ফেলি। তাহলে T1 ইকুয়াল কি আসবে, T1 ইকুয়াল সাইন 180 মাইনাস থিটা, মানে ডাব্লিউ সাইন 180 মাইনাস থিটা সমান কত পাইছি 60 পাইছি, একটু আগে বের করলাম 60 পাইছি মাইনাস থিটা। আর নিচে কত সাইন থিটা প্লাস 30 মানে 60 প্লাস কত 30। তাহলে এখান থেকে নিচে কত থাকে সাইন 90 মানে কত 1 বাদ করে কত সাইন 150 মানটা কত √3/2, তার মানে কি থাকে √3 W/2, এটা একটা অ্যান্সার। আর আরেকটা কথা আছে দেখি T2 ইকুয়াল ডাব্লিউ, T2 সমান ডাব্লিউ সাইন কত 150 ডিভাইডেড বাই, তো দুটাই কি 150 আসতেছে নাকি, তোমার উল্টো পাল্টা করলাম নাকি, বলেছে 180 মাইনাস 60 মানে 120, সাইন 120 মান √3/2। আচ্ছা আমি ভুল করে ঠিক লিখছি আর কি, আমি ভাবছি সাইন 150 মান √3/2, আচ্ছা যাই হোক মানে দাদা লিখছি ঠিকঠাকই আছে। আর এখানে কত সাইন 150 ডিভাইডেড বাই কত সাইন 90, সাইন 150 মানটা কত হাফ, সাইন 150 মানটা হাফ, হ্যাঁ এবার ঠিক আছে, মানে এটা কি থাকবে W/2 থাকবে। তাহলে ওইটা একটা অ্যান্সার, এটা আরেকটা হচ্ছে আমার কি উত্তর। এবার আসি আমরা 5 নাম্বার ম্যাথে। তো ম্যাথটা খুবই সহজ, দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো 5-এ হচ্ছে বেশ কিছু ম্যাথ আছে, এগুলাতে পরীক্ষায় মোটামুটি আসার মতো আর কি, ভাই দিয়ে দেয়। এই যে লম্ব কেন্দ্র, তারপরে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, বইতে আরেকটা টাইপের ম্যাথ হয়, এই বইটা আছে নাই, মানে অন্তঃকেন্দ্রের একটা ম্যাথ আছে, এটা হচ্ছে কেতাব স্যারের বইতে নাই, সম্ভবত আমার বইতে লেখা আছে এই ম্যাথটা, ভালো মতো লেখা নেই আর কি, এটা সম্ভবত ইয়াতে ছিল, হচ্ছে অক্ষরপত্র বইতে ছিল। তো আমি ইন্টারে কিন্তু দুটা বই পড়তাম, মানে দুটা বই বলতে একদম টোটালি পড়তাম না, কেতাব স্যারের বইটা মূলত হচ্ছে মেইন হিসেবে পড়তাম, আর পাশাপাশি অক্ষরপত্র দেখতাম যে এক্সট্রা কিছু ম্যাথ ছিল, তো সেগুলো হচ্ছে করার চেষ্টা করতাম। তো এমন না যে পুরো বই পড়তাম এরকম না, কারণ অত তো সময় পাওয়া যায় না, একটা বই পড়তেই সময় পাওয়া যায় না, বাকি দুইটা পড়বো কি। আর আমাদের সময় তারা আবার আছে, আমার কিন্তু 10 মাসে হচ্ছে সিলেবাস শেষ করা লাগছিল, 10 মাসে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা বই শেষ করছিলাম, 70-80% সিলেবাস ছিল, শর্ট করা ছিল কিছুটা, সুবিধা ছিল আর কি। তারপরে হচ্ছে 10 মাসে শেষ করা কিন্তু মোটেও সহজ না। তো সেই হিসেবে ধরতে গেলে আসলে এখন যারা আছে এইচএসসি 26 কিংবা 27-28 পরবর্তীতে, এতে কিন্তু যথেষ্ট সময় আছে, দুইটা বই আসলে পড়ার মতো, দুইটা বই ফলো করা উচিত। কিন্তু তবে গণিত আলাদা আলাদা কথা, যে জাস্ট কিতাব ছাড়া বই পড়লে হয়, অত দরকার নেই। দেখি কি বলছে এখানে, এবিসি ত্রিভুজের ও লম্ব কেন্দ্র না, এবিসি ত্রিভুজের ও লম্ব কেন্দ্র, তো ও থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর 3টা বল আছে, এবং এরা সাম্যাবস্থাতেও আছে। এই লাইনটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখানে 1 নাম্বারটা প্রমাণ হলে 2 নাম্বারটা ইজিলি প্রমাণ হয়ে যাবে। ত্রিকোণমিতির সূত্র লাগবে এখানে, যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল কত 2r, ওইটা সূত্র। তো এখানে যেহেতু আমার বলছে লম্ব কেন্দ্র, এবিসি ত্রিভুজের ও কত লম্ব কেন্দ্র, তার মানে আমার আগে বুঝতে হবে লম্ব কেন্দ্র জিনিসটা ঠিক কি। লম্ব কেন্দ্র জিনিসটা আসলে, লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্র অনেকটা মিল আছে, পরিকেন্দ্র কিন্তু লম্ব থেকে আসে, তবে জিনিসটা একটু আলাদা। পরিকেন্দ্র হচ্ছে বাহুর লম্ব দ্বিখণ্ড হয়, আর লম্ব কেন্দ্র হচ্ছে বিপরীত শীর্ষ থেকে লম্ব অঙ্কন করতে হয়। এটা কেমন যে প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এরা যেখানে ছেদ করে সেটা কি আমার লম্ব কেন্দ্র বলা হয়। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সবই 90 ডিগ্রি। তো এই হচ্ছে লম্ব কেন্দ্র গেল। এবার দেখি আমরা ম্যাথে ফিরে আসি। তাহলে আগে আমাদের একটা সুন্দর একটা ত্রিভুজ লাগবে, তাই না? ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে মোটামুটি আমাদের সেই ত্রিভুজটা, একটু বড় করে, এক সমস্যা নাই। তো লম্ব কেন্দ্র অঙ্কন করতে হবে, তাহলে 3টা কি লাগবে, লম্ব লাগবে, মানে বিপরীত বাহু থেকে, বিপরীত শীর্ষ থেকে অপর বাহু বরাবর একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখি আমরা লম্ব অঙ্কন করি। এবার এদিক গেল কেন, হয়েছে মোটামুটি, আরো বেশ দুটা লাগবে। এটা কিন্তু লম্ব অঙ্কন করতেছি, যদি মানে কি হয় হোক অত দেখার দরকার নাই, মোটামুটি আন্দাজ মতো হইলেই হবে আর কি। এদিকে হচ্ছে আরেকটা, এটা অবশ্যই কিন্তু 3টা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে কি করবে এরা
ছেদ করবেই। তো ত্রিভুজের প্রপার্টিটা কিন্তু বেশ ভালো আর কি, মজার একটা বিষয়। হ্যাঁ, তিনটা বিন্দুতে সবসময় কি করে দেয়, ছেদ করে। তারপরে হচ্ছে কোণগুলোকে কি করে, সমদ্বিখণ্ডিত করলে এরা ছেদ করে, অন্তঃকেন্দ্র বলা হয় এটাকে। যাই হোক, তো এটা হচ্ছে আমার কি সেই লম্ব কেন্দ্র, নাম দিলাম আমি কত, ও। নাম দিলাম কি, ও। এ বি সি, এ বি সি। এখন বিসি বাহু বরাবর পি, বিসি বাহু বরাবর কত পি, কোথা থেকে, কেন্দ্র থেকে, তার মানে এই দিক বরাবর কাজ করতেছে কত পি। তারপরে সি এ বাহু বরাবর কিউ, ও থেকে এদিক বরাবর কিউ, এবং এবি বরাবর আর বল কাজ করে। ঠিক আছে, তাহলে কি করো, এসব প্রমাণ করো। এখন দেখি আমরা আবারও সেই লাইনের উপপাদ্য প্রয়োগ করব। যেহেতু এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, ডট লাইনটা দিলাম যে ডট ডট ডট, এটা এটা কিন্তু অবশ্যই বিসি বাহুর উপরে লম্ব, বিসি বাহুর উপরে লম্ব হওয়াই লাগবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, নয়তো বা লম্ব কিন্তু তো পাইনি, আমরা তো অঙ্কন করছিলাম এভাবে, তাই না? এটা 90, এটাও 90, তার মানে এই কোণটাও 90, এই কোণটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে এবার একটু খেয়াল করি ভালো মতো। আমার এই যে ও নাম দেই, ই এফ জি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে চতুর্ভুজ ও ই এ জি, এই চতুর্ভুজে ভালো করে একটু খেয়াল করি। দুইটা কোণ অলরেডি 90 হয়ে আছে, দুইটা কোণ অলরেডি 90 হয়ে আছে। এই কোণটা যদি আমি এ দিয়ে প্রকাশ করি, এই কোণটা যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে এই কোণটা কত, 180 মাইনাস এ হবে কিনা? অবশ্যই হবে, কারণ 180 অলরেডি দখল হয়ে গেছে, বাকি থাকে আর 180। চতুর্ভুজ টোটাল 360 না? এটা যদি এ হয়, এটা কি হবে, 180 মাইনাস এ হবে। এটা কত হবে, 180 মাইনাস এ হবে। ঠিক সেম ভাবে পি এবং আর এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস বি হবে। ঠিক সেম ভাবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস সি হবে। দেখলাম না, দরকার নেই। তার মানে আমরা এক নাম্বারটাকে প্রমাণ করি, লামের উপপাদ্য প্রয়োগ করবো, যেহেতু সাম্যাবস্থায় আছে। তাহলে পি ডিভাইডেড বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, সাইন 180 মাইনাস এ, সাইন 180 মাইনাস এ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন কিউ ডিভাইডেড বাই কিউ, কই গেল, এই যে কিউ, মানে পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস বি, 180 মাইনাস বি ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস সি থাকবে। সাইন 180 মাইনাস এ মানটা কত, সাইন এ, সেকেন্ড কোয়াড্রেন্ট, মান চেঞ্জ হবে না, সরি সাইন চেঞ্জ হবে না, প্লাসই থাকবে, ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন কত, বি থাকবে, কিউ ডিভাইডেড বাই সাইন কি থাকবে, সি থাকবে। এখান থেকে খুব সহজে কি বলা যায়, কিউ অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। এই ছিল হচ্ছে আমার এক নম্বরের প্রমাণ। এবার দুই নম্বরের প্রমাণটা এটা থেকে করবো। এই লাইনটা আমি আবার লিখতেছি এখানে, বারবার লেখাতে কপি করে নিয়ে আসি। তো এটা হচ্ছে এক নম্বর থেকে পাইছিলাম, তাই না? তার মানে এবার দেখি একটা সূত্র শিখছিলাম ত্রিকোণমিতিতে, কি রকম সূত্র, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন সি ইকুয়াল, সরি সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল কত, 2r। এখানে কি বলতে পারবো, এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল সাইন এ অনুপাত সাইন বি অনুপাত কত, সাইন সি। তাহলে এই লাইনটা না লিখলেও হইতো, এই লাইনটা না লিখলেও চলতো, আমরা এই লাইনটা কপি করি। মানে আমি চাইছিলাম কি সাইন এর মানটা বসাই দিব একদম, তো এখান থেকে অনুপাত থেকে তো খুব সহজে বেরিয়ে যাচ্ছে। কারণ এইটার অনুপাত সমান কি লেখা যায়, এ বিসি। এখানে এ কিন্তু এই বিসি বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য, এবং এ কোনটা, এবি বাহু, সরি সি হচ্ছে কোনটা, এবি বাহুর দৈর্ঘ্য। বিপরীত শীর্ষের বিপরীত যে বাহুর দৈর্ঘ্য, সেটার স্মল এটা দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। তার মানে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল কি থাকবে, এ অনুপাত বি অনুপাত হলো সি। এটা প্রমাণ করতে বলছে নাকি, এখান থেকে প্রমাণিত। তো এবার দেখি আমরা বি নাম্বারটায় আসি। তো বি নাম্বার ম্যাথটা হচ্ছে এ নাম্বারটার মতোই, সামান্য পার্থক্য আছে। কি বলছে দেখি, যে ত্রিভুজ, সরি এবিসি ত্রিভুজের শীর্ষ, আচ্ছা এখানে তুলতে ভুলেছে আমার, মানে ফোন দিয়ে হচ্ছে স্ক্যান করে তুলছি তো বই থেকে, ভালো দেখি নেই পরে আর। তো এবিসি হতে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি কিউ আর বলতো সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো কি কিউ অনুপাত আর ইকুয়াল এ অনুপাত বি অনুপাত সি। এটা কিন্তু আমরা আগের ম্যাথের 2 নাম্বারটা প্রমাণ করছিলাম। তো এখানে বলছে না পি কিউ আর সাম্যাবস্থা তৈরি করে এবং এবিসি হইতে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়ারত। আগেরটার মধ্যে পার্থক্যটা কি, যে আগেরটাই সরাসরি বলে দিয়েছিল লম্ব কেন্দ্র থেকে, কিন্তু এবার বিপরীত শীর্ষ হইতে বাট লম্ব বরাবরই কাজ করতেছে। তার মানে
এটা আগেরটাই, ম্যাথ আসলে আগেরটাই। আমরা হচ্ছে ত্রিভুজটা একটু কপি করি, আমি বলতেছি। ত্রিভুজটা কপি করলে তো সমস্যা। আচ্ছা, নতুন করে অঙ্কন করি আরেকবার। এই হচ্ছে আমার সেই ত্রিভুজটা, ঠিক আছে? তো এই কর্নার থেকে, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক এখানেও সেম, এখানেও সেম। নাম দিলাম এ, বি এবং কত সি। এই শীর্ষ থেকে এদিক বরাবর কাজ করতেছে কত পি। ইচ্ছা মতো দিলাম একটা কত পি। বি থেকে কিউ, বি থেকে কিউ এবং সি থেকে কত আর। তো এই তিনজন আসলে কি করে সাম্যাবস্থা তৈরি করে, যেহেতু লম্ব বরাবর। এটা 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, এটা 90, এটা 90। ঠিক আগের সিনারি না, কোনো পার্থক্য কিন্তু নাই। তার মানে এক নাম্বার প্রমাণটা, এক নাম্বার প্রমাণটা আসলে আগেরটারই, পুরাটাই, একদম পুরাটাই। আমরা এখান থেকে কাজ করব, সেটা হচ্ছে এটা কপি করব। আচ্ছা, এক নাম্বারটা করতেছি আর লাস্টের লাইনটা কপি করব। এটা হচ্ছে আমাদের এক নাম্বারের প্রমাণটা। খুব ইজি একটা প্রমাণ। আগেরটা বুঝলে তো এখানে না বোঝার কিছু নাই। হয়ে গেল হচ্ছে কত নাম্বারটা, এক নাম্বারটা। এখান থেকেই প্রুফড, প্রমাণিত। এখন দুই নাম্বারটা দেখি। তো যদি এ ইকুয়াল বি ইকুয়াল সি হয়, যদি এ বি এবং সি হয়, এখান থেকে বলা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। যদি এ ইকুয়াল বি ইকুয়াল সি হয়, তবে অবশ্যই এই পি কিউ আর তো সমান হবে, এটা তো হয় লাগবে, তাই না? তো অসম্ভব কিছু না। প্রমাণে আসলে কিচ্ছু চাই নাই, আগের ম্যাথই এটা। এবার দেখি আমরা সি নাম্বার ম্যাথটায় আসি। কি বলছে দেখি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হইতে ও এ ও বি ও সি বরাবর পি কিউ আর বক্রের সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো কি পি কোসেক টু এ মানে হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন টু এ, আসলে একটু সুন্দরভাবে লিখছে এখানে, ইকুয়াল কিউ কোসেক টু বি ইকুয়াল আর কোসেক টু সি, এবং দুই নাম্বারটা প্রমাণ করতে হবে। তো ফার্স্ট এটা প্রমাণ হলে দুই নাম্বারটা ইজিলি প্রমাণ হয়ে আসবে। আচ্ছা, সূত্র ফেললে এখানে হয়ে যাবে, সমস্যা হবে না। তো দেখি তাহলে শুরু করি। প্রথমে পরিকেন্দ্র, না তো পরিকেন্দ্র কাকে বলা হয়? ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পরিকেন্দ্র, এবং আরেকভাবে বলা যায় প্রত্যেকটা বাহুর লম্ব দ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র। আমাদের লম্ব দ্বিখণ্ডক এখানে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে বৃত্তের কনসেপ্টটা, পরিবৃত্তটা লাগবে। তাহলে একটা বৃত্ত অঙ্কন করি আগে, তারপর আমরা কি করবো, ওটা ত্রিভুজ অঙ্কন করবো। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতেছি। এ হচ্ছে আমার একটা বৃত্ত, একটু বড় করে নেই। বৃত্তটা চ্যাপ্টা হয়ে গেছে না, বলবা না এটা, কত হইল না, এবার হওয়ার কথা না, এবার হয়েছে। এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। এখন এর ভিতরে একটা ত্রিভুজ অঙ্কন করবো। জায়গা হওয়ার কথা তো দেখি। মোটামুটি হয়েছে। এখন ধরলাম এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই বিন্দুটা, এবং এটা কিন্তু আমার আসলে পরিকেন্দ্র। এটা কি পরিকেন্দ্র? এখান থেকে অবশ্যই যদি আমি টান দিই, এটা অবশ্যই কি হবে, ব্যাসার্ধ হবে, এবং প্রত্যেকটা সমান থাকবে। প্রত্যেকটা কি থাকবে, সমান থাকবে। নাম দিলাম ও। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত। তো এখানে ও এ বরাবর পি বল কাজ করে, ও বি বরাবর কিউ বল কাজ করে, এবং ও সি বরাবর আর বল কাজ করে। তাহলে প্রমাণ করতে হবে এখন, না? তাহলে আমরা কি করবো, যেহেতু সাম্যাবস্থা তৈরি করে, তার মানে লামির উপপাদ্য, কোনো কথা নেই। এক নাম্বার, আগে লামির উপপাদ্য প্রয়োগ করি, তারপরে কি হবে দেখা যাবে। তাহলে পি বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কোনটা, এই কোণটা কত, বি ও সি। তার মানে সাইন বি ও সি ইকুয়াল কিউ বাই সাইন এ ও সি থাকবে, সাইন কত, এ ও সি ইকুয়াল আর বাই, আর বাই কি থাকবে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, বি ও সি, সাইন বি ও সি। সমস্যা হচ্ছে আমাদের এই কোণটা চলে আসে, এই কোণগুলা, কিন্তু আমাদের তো প্রমাণে এই কোণটা লাগবে না। আমার প্রমাণে লাগবে হচ্ছে এ বি এবং সি দরকার। এসব নিয়ে আমি করবো কি, একটা জিনিস তো পড়ছি আমরা সবাই নাকি, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এবং এটা অবশ্যই একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। এখানে বি সি যে চাপটা আছে, নাম দিলাম আমি বি ডি সি, এই যে চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে, এটা হচ্ছে কত, বি ও সি। এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা কত, বি এ সি। তার মানে এখানে বি ও সি, এই কোণটা আর কি অবশ্যই অবশ্যই ডাবল হবে। এই কোণটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি, এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি বলতে পারবো, বি ও সি ইকুয়াল টু এ বলা যাবে কিনা, অবশ্যই যাবে।
POC ইকুয়াল 2a, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখান থেকে কি বলতে পারবো, P ডিভাইডেড বাই সাইন 2a ইকুয়াল Q ডিভাইডেড বাই AOC সাইন 2b। এটা কত, সাইন 2c, সাইন 2c। তো 1 বাই সাইন মানে কি, কোসেক। এখান থেকে কি বলা যায়, P কোসেক 2a ইকুয়াল Q কোসেক 2b ইকুয়াল আর কোসেক কত, 2c। তাহলে এটা হচ্ছে আমার কি 1 নম্বরে প্রমাণ গেল, এখান থেকে প্রমাণিত। এবার আসি 2 নম্বরের জন্য। 2 নম্বর প্রমাণ করার জন্য আমাদের এই লাইনটা দরকার হবে। জাস্ট এখানে সাইন 2 কে ভাঙাই দেবো, ত্রিকোণমিতির সূত্র ফেলবো, ম্যাথ শেষ। তাহলে দেখি প্রথমে সাইন 2 কে ভাঙাই, কি লিখতে পারবো, 2 সাইন এ কজে না, সাইন 2 এর ফর্মুলা, তাহলে P ডিভাইডেড বাই 2 সাইন এ কজ এ ইকুয়াল Q ডিভাইডেড বাই 2 সাইন বি কজ বি ইকুয়াল Q ডিভাইডেড বাই, সরি এখানে আর থাকবে, 2 সাইন সি কজ সি। তাহলে আমরা কজ এ এবং সাইন এ দুইটা সূত্র কিন্তু মোটামুটি জানা উচিত সবার। সূত্রটা কেমন, যে মানে ত্রিভুজের সাম্যাবস্থা থেকে একটা সূত্র লেখা যায়, সরি ত্রিভুজের সাইন সূত্র থেকে এটা কি লেখা যায়, যে a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন বি ইকুয়াল b বাই সাইন সি লেখা যায়। আমি লিখতে পারি ইকুয়াল কত, 2r, যেখানে rটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর cos a cos b cos c এর একটা সূত্র আছে a b c তে যাওয়ার, মানে আমার কিন্তু প্রমাণটা খেয়াল করি, প্রমাণ আছে কিন্তু এই যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম ভাবে। এটা কই থেকে আসছে, অবশ্যই ওই যে cos c cos a cos b এর ফর্মুলা থেকে কিন্তু আসছে। আর শুরুরটা কিন্তু এটা cos a এর ফর্মুলা, এই যে মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, cos b এর ফর্মুলা। যে কোণ থাকে সেটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, সহজভাবে মনে রাখার জন্য আর কি। আর দুইগুলো সব থেকে আউট করে দিই, দরকার নেই। তাহলে পি বাই এই সাইন এ এর পরিবর্তে কি লিখতে পারবো, 2r, সরি a বাই 2r, সাইন এর পরিবর্তে এই দুটা এবং এটা কম্পেয়ার করবো, a বাই 2r লেখা যাবে, a বাই 2r ইন্টু, এবার আসি কজ এ। কজ এর ফর্মুলা কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, কি থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে কজ এর ফর্মুলা। ভুলে গেলে আবারও ত্রিকোণমিতি ডিভিশন দিয়ে আসা লাগবে, কিন্তু ত্রিকোণমিতি সব জায়গায় আছে। 2 কাটা গেছে, সাইন বি এর পরিবর্তে লিখবো কত, a বাই 2r, সরি বি বাই 2r, এখানে কত বি বাই 2r। আর cos b এর পরিবর্তে কি লিখবো, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। এখানে r ডিভাইডেড বাই সাইন সি মানটা কত, b বাই 2r ইন্টু এখানে কত, a স্কোয়ার, cos c এর ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এবার দেখে কি করা যায়, সব জায়গা থেকে এই যে 2r, এই 2r, এই 2r আউট, এই 2, এই 2, এই 2 আউট, থাকে কি নিচে বিসি, এখানে এসি, এখানে এবি। এক কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকটাকে আমি 1 বাই এবিসি দিয়ে গুণ করবো। কি করবো, 1 বাই এবিসি দিয়ে গুণ করবো, তাহলে কি হবে, বিসি বিসি কাটা, একটা এ থাকবে, ওই এ এর সাথে এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যাবে। আশা করি বোঝা উচিত এটা। তাহলে এ স্কোয়ার, ছোট বাচ্চা মতো 2 লাইন বেশি লাইন করলাম না, ঠিক আছে। তো 9-10 ম্যাথ করে দেওয়ার সময়, তা আমার কয়েকটা স্টুডেন্ট আছে আর কি, ওদেরকে পড়ায়, তো ওদেরকে হচ্ছে পুরোটাই করে দেওয়া লাগে, তো এইটা এইভাবে করো, এটা এই লাইন এইভাবে আসলো, সবকিছু করে দেওয়া লাগে, নাহলে বোঝে না আবার কই থেকে কই চলে আসলো। তো যেহেতু আমরা বড় হয়ে গেছি, আগের মতো করা একটু আপডেট হওয়া লাগবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রমাণ, এটাই তো ছিল নাকি, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে এটাও প্রুফড। ম্যাথ কিন্তু খুব কঠিন না, একদমই ইজি, ম্যাথ খুবই সহজ। তো এবার আসি আমরা পরের ম্যাথে, ডি নাম্বার টাইপ। তো এই ম্যাথটা একটু ভিন্ন টাইপের, একটু বুদ্ধি দিয়ে মনে রাখতে হবে আর কি। তো জাস্ট বুঝলে খুবই সহজ, আমি বলতেছি। কি বলছে আগে দেখি, ও বিন্দুতে কার্যরত পি কিউ আর বলদ্বয় সাম্যাবস্থা সৃষ্টি করে। এখন ও বিন্দুগামী, ভালো করে দেখি, এবার কিন্তু ও কেন্দ্রগামী না, এবার হচ্ছে ও বিন্দুগামী বৃত্ত বল ত্রয়ের ক্রিয়া রেখাকে যথাক্রমে এ বি এবং সি বিন্দুতে ছেদ করে। খুব ভালো, প্রমাণ করো কি পি অনুপাত কিউ অনুপাত আর সমান বিসি অনুপাত সি অনুপাত হবে এ বি। তার মানে আমার আসলে এ অনুপাত বি অনুপাত সেই চাইছে এখানে, কারণ বিসির যে দৈর্ঘ্যটা সেটা কি এ দিয়ে প্রকাশ করি না আমরা, ওটাই চাইছে আসলে। তবে প্রমাণটা এরকম না, এই হচ্ছে ঝামেলা। এখন আসলে সবচেয়ে সমস্যা কি, এইটার চিত্রটা আঁকানো, মানে চিত্রটা আসলে কেমন হতে পারে, ফিগারটা ড্র করা সবচেয়ে ঝামেলা হতে পারে। তো আমরা চিন্তা করতে পারি ও বিন্দুতে কার্যরত, তো ভালো, ধরলাম ও এখানে আছে, এখানে ও আছে ধরলাম, তো প্রথম প্রথম তো এটাই আসবে মাথায়, তাই না, আমারও আসছিল এইরকমই।
এদিক মনে হয় পি আছে, এদিক হয়তো বা কিউ আছে, এদিক হয়তো বা আর আছে। যদি এটা কিন্তু এইরকম না, এটা কিন্তু এইরকম কখনো সম্ভব না, কারণ ও বিন্দুতে কার্যরত ভালো, ও বিন্দুগামী বৃত্ত, তার মানে বৃত্তটাকে ও বিন্দু দিয়ে যা লাগবে। এখানে ও বিন্দু যেটা আছে সেটা কিন্তু বৃত্তের পরিধির উপরে অবস্থিত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যদি আমি বৃত্তটা অঙ্কন করতে চাই পরিধি দিয়ে, হইতে পারে এইরকম, হইতে পারে এরকম। এখন সমস্যা হলো আমি যদি এই দিক বরাবর বৃত্তটা ধরি, পি এবং কিউ কে সেট করছে, বাট আর কে তো সেট করে নাই। আর এটা তো সম্ভব না, এরকম তো সম্ভব না। আবার আমি এই বৃত্তটা কল্পনা করি, আর কে সেট করছে, বাট পি এবং কিউ কে করে নাই। তো আমরা প্রমাণের সুবিধার্থে এই বৃত্তটা কল্পনা করব। এখন কথা হচ্ছে আর কে তো সেট করে নাই, আর কে তো আসলে ও বিন্দুতে সেট করছে। এখানে বলছে বল প্রয়োগ ক্রিয়া রেখাকে আমরা যদি আর কে পিছন দিকে বর্ধিত করে দেই, আর আসলে এই দিক বরাবরই কাজ করতেছে, তাহলে এই যে পয়েন্টটা, এইটা কিন্তু আমি ক্রিয়া রেখা হিসেবে চিহ্নিত করতে পারি এবং 3টা পয়েন্ট আমি খুব ইজিলি পাই যেতে পারি। তাহলে আমাদের চিত্রটা মোটামুটি এরকমই অবশ্যই হইতে হবে। তাহলে সুন্দর করে অঙ্কন করি। এই হচ্ছে আমার সেই বৃত্তটা, এরকমই থাক, অত ভালো করে দরকার নেই। এই পয়েন্টটা দিলাম কত, আমি কত ও, ঠিক আছে। এদিক বরাবর একটা বল আছে এবং এদিক বরাবর আরেকটা বল আছে। এটার নাম দিলাম হচ্ছে কত পি, এটার নাম দিলাম কত ইউ। আর আরেকটা বল আর এদিক বরাবর কাজ করতেছে, এবং আর কে যদি আমি বর্ধিত করি, মানে পিছন দিকে টানে দেই, এই যে পয়েন্টটা সেটা হচ্ছে আর এর ক্রিয়া রেখা, এবং আর এর ক্রিয়া রেখাকে কই সেট করে সি বিন্দুতে, তার মানে এই পয়েন্টটা কত সি। পি এর ক্রিয়া রেখা এটা হচ্ছে এ বিন্দু না, আর এই বিন্দুটা কত হবে বি। এখন আমরা প্রমাণে ভালো করে খেয়াল করি, প্রমাণে আসলে চাইছি এটা কি, বিসি অনুপাত সিএ অনুপাত এবি, তার মানে এবিসি ত্রিভুজে আসতে হবে আমার, এবিসি ত্রিভুজে আসতে হবে, সম্পূর্ণ প্রমাণটা এবিসি ত্রিভুজে নিয়ে আসতে হবে। এখন কেমনে সম্ভব, কথা হচ্ছে আমার তো পি আর এদিকে, পি এইদিকে, কিউ এইদিকে, আমরা এবিসি তে কেমনে যাবো? আচ্ছা আগে আমরা কি করবো, সাম্যাবস্থায় আছে, আগে লামির উপপাদ্য প্রয়োগ করি, তারপর কি হবে দেখা যাবে। তো আগে হচ্ছে প্রমাণ নিয়ে বেশি লাফানোর দরকার নেই, আগে দেখি আসলে হবে কিনা, আগে যা যা জানি তা লিখে ফেলি তারপর। আর এখানে আরেকটা কথা, এখানে আমরা যে এই ক্রিয়া রেখাটা বর্ধিত করলাম না, এই যে এই লাইনটা এটা কিন্তু অবশ্যই বৃত্তের ব্যাস হবে। এটা অবশ্যই 100% কি হবে, বৃত্তের ব্যাস হবে। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমরা প্রমাণে চলে আসি। তাহলে আমরা যেহেতু সাম্যাবস্থায় আছে পি কিউ আর, কি করব, লামি উপপাদ্য প্রয়োগ করব। তাহলে পি ডিভাইডেড বাই সাইন কোন কোনটা, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা। আচ্ছা এখানে কি আমরা সি বিন্দুটা ওখানে দিছি না, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এই কোণটা আমি কেমনে দিতে পারি, আমার এটা তো ও বিন্দু না, তাহলে এই কোণটা থেকে আমি যদি 180 থেকে এই কোণটা বিয়োগ করি, তাহলে এই কোণটা পাবো না। তাহলে এই কোণটা কত, বিওসি, তাহলে এই কোণটা কত, 180 মাইনাস বিওসি, কি থাকবে সাইন 180 মাইনাস বিওসি থাকবে, ইকুয়াল, এখানে আর না সরি, এখানে হচ্ছে কিউ না, তাহলে কিউ বাই সাইন কি থাকবে দেখি, কিউ বাই সাইন কোন কোণটা, কিউ কই, এটা হচ্ছে কিউ, তার মানে এই কোণটা লাগবে। এটা হচ্ছে এওসি, তাহলে এই কোণটা কত, 180 মাইনাস এওসি, 180 মাইনাস এওসি। আর আর ডিভাইডেড বাই কি থাকবে, সাইন কোন কোনটা, এই যে এ ও বি কোনটা, সাইন এ ও বি থাকবে। তাহলে 180 মাইনাস সামথিং কি থাকবে, ওটাই থাকবে, 180 মাইনাস থিটাই থাকবে। তাহলে সাইন কি থাকবে, বিওসি, এখানে কিউ ডিভাইডেড বাই সাইন এওসি। এখন এও বি নিয়ে কি করব, এও বি নিয়ে একটা ঝামেলা, তাই না? তো এখানে কিন্তু এ ও বি সি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা ক্লাস 8-এ পড়ে আসছিলাম, সম্ভবত ক্লাস 8-এ ছিল, এটা খেয়াল হচ্ছে না আমার, ক্লাস 8-এ বা 7-এ সম্ভবত ছিল না, হ্যাঁ ক্লাস 8-এ ছিল মনে হচ্ছে পুরোটা আর কি। তো কি বলে ওখানে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফলটা, কোণের যোগফলটা কি হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এখানে এই কোণটা এবং এই কোণটা যোগফল 180 ডিগ্রি। যদি এই কোণটা সি হয়, তাহলে এই কোণটা 180 মাইনাস সি হবে, এই কোণটা 180 মাইনাস সি হবে। কি বলতে পারবো, এ ও বি এর পরিবর্তে সাইন 180 মাইনাস সি, সাইন 180 মাইনাস সি মানে কত, সাইন সি, মানে আর বাই সাইন 180 মাইনাস সি বলতে পারবো। এবার দেখি পি ডিভাইডেড বাই সাইন বিওসি, আমার কিন্তু এবিসি তে যাইতে হবে, ধীরে ধীরে কিন্তু আমি এবিসি তে এগোচ্ছি, তাই না? আমার এই কোণটা দরকার নাই তো, আমার প্রমাণে এবিসি লাগবে। তাহলে আমার এই কোণটা কত, বিওসি না, এই কোণটা হচ্ছে কত, বিওসি, এই কোণটা হচ্ছে বিওসি। ভালো করে খেয়াল করি, বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান একটা কোণ বিওসি এবং আরেকটা কোণ বিএসি, তার মানে আমার এ কোণটা, এবিসি ত্রিভুজের এ কোণ কিন্তু এইটা, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়, এটা কিন্তু উপপাদ্য ছিল 19 বা ক্লাস 8-এ কোথাও একটা ছিল।
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে বি ও সি সমান কি লেখা যায়, এ কোণ লেখা যাবে অবশ্যই। তাহলে পি ডিভাইডেড বাই সাইন এ। ঠিক সেম ভাবে কিউ ডিভাইডেড বাই সাইন বি, এখানে কি থাকবে আর বাই সাইন। এবার আমরা ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই ত্রিভুজের সাইন সূত্র কি বলতে পারবো, এবি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল বিসি ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল সি এ ডিভাইডেড বাই সাইন কত, বি থাকবে, সাইন এটা বি। তাহলে আমরা এখান থেকে পি অনুপাত কিউ অনুপাত আর কি বলতে পারবো, সাইন এ অনুপাত সাইন বি অনুপাত কত, সাইন সি। এখান থেকে আবার সাইন সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি কি আসবে, এখানে লিখে দিই। হ্যাঁ, সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি কি থাকবে, সাইন এ তার মানে বিসি প্রথমে অনুপাত, তারপর সাইন বি তার মানে সি এ অনুপাত কত, এ বি থাকবে। মানটা বসাই দিই। তাহলে অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান কি থাকবে, বিসি অনুপাত এ অনুপাত এ বি। তো এই হচ্ছে আমার সেই প্রমাণ। আচ্ছা, এবার আসি আমরা এই নাম্বার ম্যাথটায় কি বলছে দেখি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের চতুর্ভুজ কিন্তু এবি এবং এডি বরাবর যথাক্রমে এক্স এবং ওয়াই বল দ্বারা ক্রিয়ারত আছে ভালো। তো সি হইতে এ এর দিকে সি এ বরাবর ক্রিয়ারত জেড বল দ্বারা এক্স এবং ওয়াই কে লব্ধিকে নিষ্ক্রিয় করা হয়েছে। ভালো করে খেয়াল করি, লব্ধিকে নিষ্ক্রিয় করা হয়েছে, দুইজনের লব্ধি, তার মানে অবশ্যই তিনটা বল এখানে সাম্যাবস্থায় আছে। লব্ধিকে নিষ্ক্রিয় করা আছে মানে কি, সাম্যাবস্থায় আছে অবশ্যই। তাহলে দেখাও কি এটা, এক্স বাই সিডি ইকুয়াল ওয়াই বাই সিবি ইকুয়াল জেড বাই বিডি। তো আমরা চিত্র অঙ্কন করি, তাহলে এটা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা আমার বৃত্ত লাগবে। তো এই হচ্ছে আমার সেই বৃত্তটা, একটু বড় করে নেই, চতুর্ভুজ আঁকাইতে হবে। এটা হচ্ছে আমার কি বৃত্ত। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, বৃত্তস্থ একটা চতুর্ভুজ আছে। একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, দিলেই হয়েছে। একটু নাম দেই এ বি সি ডি না, তাহলে এ বি সি এবং কত ডি। এবি বরাবর আছে কত এক্স, এডি বরাবর আছে কত ওয়াই, ওয়াই না, হ্যাঁ ওয়াই। এবার এই সি এ বরাবর একটা বল আছে কত জেড, কত আছে জেড আছে। এই জেড বল দ্বারা কি করা হয়েছে, লব্ধিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এবার আসি প্রমাণে। তো এখানে বি এবং ডি ও যোগ করে দিই, পরে কাজে লাগতে পারে, কাজে লাগতে পারে না, লাগবেই একদম। বিডি আছে তো দরকার আছে এটা। তো আমার এখানে মূলত আসলে বি সি ডি ত্রিভুজে যাইতে হবে, ত্রিভুজ বি সি ডি এ যাইতে হবে, নয়তো আমরা আগেরটার মতো প্রমাণ করতে পারবো না। কারণ এখানে সমস্ত প্রমাণটা বি সি ডি ত্রিভুজের উপরে ডিপেন্ডেন্ট, তাই না। এই যে সিডি সিবি বিডি, এখান থেকে বলা যায় প্রমাণটা ঠিক আগের মতোই, অনেকটা আগের মতোই। যেহেতু সাম্যাবস্থায় আছে শিওর, তার মানে কি করতে পারবো, লামিন উপপাদ্য। তাহলে এক্স বাই সাইন কোন কোনটা, এই যে এই কোণটা যদি, এটার নাম এই পয়েন্টটা কত এ না, এই কোণটা যদি সিএডি হয় তাহলে এই কোণটা কত 180 মাইনাস সিএডি, তার মানে সাইন সিএডি থাকবে, সংক্ষেপে লিখলাম কিন্তু, ইকুয়াল ওয়াই বাই কোনটা, এই কোণটা। এটা যদি হচ্ছে বিএসি হয় তাহলে এই কোণটা কত 180 মাইনাস বিএসি, কি থাকবে, সাইন বিএসি থাকবে, 180 থেকে মাইনাস দিলে দুটো থাকবে, তাই না। সাইন বিএসি ইকুয়াল জেড বাই সাইন কত বি এ ডি, বি এ ডি, বি এ ডি, সাইন বি এ ডি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা যোগফল কি হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণ বিএডি সমান কি বলা যায়, কোণ বিএডি সমান অবশ্যই সি কোণ লেখা যায়। এবার মানে এ কোণটাই আসলে, এটা আসলে এ কোণটাই, এ সমান সি লেখা যাবে কিনা, বিএডি সমান সি কেন, বিএডি প্লাস ইকুয়াল 180 লেখা যায়, তার মানে বিএডি সমান 180 মাইনাস সি লেখা যায়। তো সাইন 180 মাইনাস সি মানে কি, সাইন সি থাকবে, এখানে কি থাকবে, সাইন সি থাকবে। তো আমরা এখানে হচ্ছে বিএডি লিখলাম না, বিএসি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার আসি, তো এই যে সিএডি যে কোনটা আছে না, এটা কোনটা, সিএডি মানে এই কোনটা এই যে সিবি চাপের উপর দণ্ডায়মান, এই কোনটা সিবি চাপের উপর দণ্ডায়মান, এবং সিবি চাপের উপর দণ্ডায়মান আরেকটা কোণ আছে, কোনটা এই কোনটা। আমরা যদি ত্রিভুজ বিসিডি কল্পনা করি তাহলে এই কোণটাকে আমি ডি প্রকাশ করতে পারি, ঠিক আছে। তার মানে এই কোণটা এবং এই কোণটা সমান, এখানে ডি লেখা যাবে, তো থাকবে সাইন ডি থাকবে ইকুয়াল ওয়াই বাই, সেম ভাবে এখানে সাইন বি থাকবে এবং জেড বাই সাইন সি থাকবে। সাইন বি কি হবে, এটা সাইন বিএসি না, বিএসি কোনটা, বিএসি এই যে এই কোনটা কোন চাপের উপর দণ্ডায়মান, এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান না, উল্টো পাল্টা করলাম মনে হয় নাকি, উল্টো পাল্টা করছি তো, সরি সরি সরি, বুঝতে বলেছি আমার আর কি, বি হবে না,
তো এক্স বাই কি ছিল, সি এ ডি ছিল, সি এ ডি, এই যে এই কোণটা সি এ ডি, এটা কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান আরেকটা কোণ আছে, কোনটা এই কোণটা, এই যে এই কোণটা, এটা কিন্তু বি কোণ। তার মানে এই কোণ এবং বি কোণ সমান, একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এখানে হবে কত, সাইন বি, আর এখানে হবে সাইন ডি। এবার ঠিক আছে আশা করি, সাইন ডি। তো আমার যাইতে হবে সিডি, সিবি, বিডি তে। তাহলে কি করতে হবে এখন, আমার ত্রিভুজের সাইন সূত্রটা একটু প্রয়োগ করতে হবে। একটু ছোট করে নেই। তাহলে ত্রিভুজ বি সি ডি এ, ত্রিভুজ বি সি ডি এ সাইন সূত্র অনুসারে কি লিখতে পারবো, বিসি ডি এ, বিসি ডিভাইডেড বাই বিসি ডিভাইডেড বাই সাইন ডি ইকুয়াল সিডি ডিভাইডেড বাই সিডি ডিভাইডেড বাই সাইন বি, বিপরীত কোণের সাইন, আর বিডি ডিভাইডেড বাই সাইন কত, সি। তাহলে এখানে আমরা কি করতে পারবো, সাইন বি এর পরিবর্তে সিডি বসাতে পারবো, সাইন ডি এর পরিবর্তে বিসি বসাতে পারবো, তার অনুপাত থেকে এটা আসলে আসে। এখানে সরাসরি মানগুলো ইনপুট দিব। তাহলে এক্স বাই, কিংবা আরেকভাবে করা যায়, এটা সমান হচ্ছে কে ধরে নেওয়া যায়, তারপরে সাইন ডি এর মানটা বিসি বাই কে, সাইন বি এর মানটা সিডি বাই কে বসাই দিয়ে সব দিক থেকে কেটা আউট করে দেওয়া যায়, সেখান থেকে প্রমাণ বলা যায়। অথবা সরাসরি লিখে দিলে অসুবিধা নাই। তো সরাসরি লিখে না দেওয়া আসলে ভালো, আমি যেটা বললাম এটা করাই ভালো হবে। তো এখান থেকে যদি কে ধরি আমি, তো সাইন বি এর পরিমাণটা, সরি হ্যাঁ, সাইন বি এর মানটা কত আসবে, সিডি ডিভাইডেড বাই কে না, সিডি ডিভাইডেড বাই কত, কে থাকবে, ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই সাইন, এটা কি ডি লিখছি নাকি, হ্যাঁ সাইন ডি, এটা কি থাকবে, বিসি বাই কে থাকবে, আর এখানে হচ্ছে কত, জেড বাই, জেড কই থেকে, আচ্ছা জেড, সাইন সি মানটা কত, সাইন সি কই, সাইন সি কি আছে, ঠিক আছে সাইন সি রে আমি ডি বানাই দিছি নাকি, এখানে কি থাকবে, বিডি বাই কে থাকবে, তো সব জায়গা থেকে কেটা আউট। তাহলে কি থাকবে ফাইনালি, এক্স বাই সিডি ইকুয়াল ওয়াই বাই বিসি ইকুয়াল কত, জেড বাই বিডি থাকবে। এই হচ্ছে আমার কি সেই প্রমাণ দেখানো হইলো আর কি। এটা ছিল হচ্ছে আমার 5 নাম্বার পর্যন্ত, মোটামুটি এখানে শেষ না, আর আছে নাকি, আর নাই। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা আরেকটা, শুরুতে যেটা বললাম আর কি, এটা নিজে নিজে চেষ্টা করবা, ঠিক আছে, বইতে নাই, করে দিলাম না আমি আর। তবে এটা কঠিন না, একদম সহজ প্রমাণ এটা। তো প্রমাণটা এমন যে অন্তঃকেন্দ্র হইতে 3 শীর্ষ বরাবর 3টা বল কাজ করছে, তাহলে এটা প্রমাণ করো। এটা পরীক্ষায় আসতে পারে। আমি জাস্ট প্রশ্নটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে অন্তঃকেন্দ্র ধরলাম, এটা কিন্তু অন্তর্কেন্দ্র, তার মানে কোণের সমদ্বিখণ্ড বরাবর কাজ করবে এটা। তো বিপরীত বাহু শীর্ষ বরাবর, মানে এই কোণ কিন্তু সমান হবে, যেহেতু অন্তর্কেন্দ্র যদি হয়। এটা ও দিলাম, এখানে ও হচ্ছে কি অন্তর্কেন্দ্র। তো এদিক বরাবর যদি হচ্ছে প্রশ্নটা দেখি আমি, নাম দেই এ বি এবং সি, এ বরাবর পি, এ বরাবর কিউ, এ বরাবর কত আর না, ঠিক আছে। পি কিউ আর এখানে সাম্যাবস্থা আছে, তাহলে প্রমাণ করে কি, পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল আছে কজ এ বাই টু অনুপাত কজ বি বাই টু অনুপাত কজ সি বাই টু। তো প্রমাণটা খুবই সোজা, এটা হচ্ছে নিজে নিজের কাজ প্রমাণ করা, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি হচ্ছে আমাদের এই পর্যন্তই, সামনে না আগাই, পরের দিন আমরা আবার 6 থেকে করবো। আল্লাহ হাফিজ।